আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মত পার্থক্য থাকা সত্ত্বেও যে কোনো মূল্যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। দেশ আর ৫ আগস্ট পূর্ববর্তী পরিস্থিতিতে ফিরবে না বলে দৃঢ়তার সাথে বলেন তিনি। গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের সাথে মত বিনিময়ে তারেক রহমান বলেন, সামনে অনেক চ্যালেঞ্জ, ক্ষমতায় গেলে গণমাধ্যমের কাছে সমালোচনা আশা করে বিএনপি, যাতে সমস্যাগুলোর সমাধান হয়। এমরুল আহসানের রিপোর্ট। দলের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরদিনই সাংবাদিকদের সাথে মতবিনিময়ের এই আয়োজন রাজধানীর একটি হোটেলে, যেখানে অংশ নেন দেশের প্রায় সব জাতীয় দৈনিক ও টেলিভিশনের প্রধান নির্বাহী। অনুষ্ঠানস্থলে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারেক রহমান। গণমাধ্যম ব্যক্তিদের কথায় উঠে আসে বিগত দিনের সাংবাদিকতা ও সামনের দিনের প্রত্যাশার কথা। গোটা সংবাদ মাধ্যমের ক্ষমতাকে গণতান্ত্রিক জবাবদিহিতার মধ্যে আনবার যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে আপনারা যদি ক্ষমতায় যান কিংবা ক্ষমতায় না গেলেও সমাজে আপনারা প্রভাবশালী সংগঠন হিসেবেও যদি থাকেন, সেইটা যাতে আপনারা অনুমোদন করতে পারেন, সেই সহনশীলতা আপনাদের হোক। জনাব তারেক রহমান, আপনি 17 বছর দেশে ছিলেন না, আপনি জানেন না এখানে কি হয়েছে। আপনার বিশিষ্ট লোকজন আপনাকে যা বলেছে এটাই আপনি শুনেছেন, এবং এখন যারা মিডিয়ার নতুন বন্ধুরা আপনাকে যেটা বলছে সেটাই আপনি শুনছেন, এবং সেটাই আপনি মনে করছেন এটাই বাংলাদেশের 17 বছরের ইতিহাস। বাংলাদেশের 17 বছরের ইতিহাস এটা না। তারেক রহমান সাহেব যদি ক্ষমতায় আসেন, তাহলে উপস্থিত সাংবাদিকদের যে পরিবার আছেন এবং যারা আছেন তাদের পেনশনের ব্যবস্থা করবেন সর্বজনীন সরকারের আইনের ভিত্তিতেই। সাংবাদিকদের জন্য আলাদা আইন করতে হবে না, এটা আমার অনুরোধ থাকলো তার কাছে। ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমরা কিন্তু রাজনৈতিক দলরা বা অত আলোচনা করছি না। ক্লাইমেট চেঞ্জের যে কী ইম্প্যাক্ট হবে এটা অলরেডি আমরা কিন্তু কোস্টাল এরিয়াতে দেখতে পাচ্ছি। সো আমার অনুরোধ থাকবে, ক্লাইমেট চেঞ্জ শুড বি ইয়োর ভেরি ইম্পর্টেন্ট প্রায়োরিটি। 17 বছরের নির্বাচন থেকে ফিরে গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিদের কথা মনোযোগ দিয়ে শুনেন বিএনপি চেয়ারম্যান। বলেন, দেশের বাইরে থাকলেও সবসময় দেশের সাথে যোগাযোগ রেখেছেন তিনি। আমার 60 লক্ষ নেতাকর্মী এবং তার থেকে আরেকটি হৃদয় বিদারক আমার জন্য হচ্ছে, সেটি হচ্ছে আমার মায়ের সাথে কি হয়েছে। কাজে এই ঘটনাগুলোকে যদি আমরা সকলে সবগুলোকে এক করি, তাহলে যারা দেশে ছিলেন আপনারা, তারা অবশ্যই আমার থেকে একটু বেটার ভালো জানবেন। তবে আমি একদম যে জানি না বোধহয় বিষয়টি তা নয়, আমার একটি ধারণা আছে। তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে সরকারে গেলে গণমাধ্যমের যে কোনো সমালোচনা আমলে নেবে তার দল। আপনাদের কাছ থেকে এমন ধরনের আলোচনা সমালোচনা আমরা পাই যেটা আমাদেরকে সাহায্য করবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে। শুধু সমালোচনা করার জন্য নয়, আপনাদের কাছ থেকে এমন সমালোচনা আমরা পাই যাতে আমরা দেশের মানুষের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো যাতে আমরা সমাধান করতে সক্ষম হই। 5ই আগস্টের আগের পরিস্থিতিতে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তারেক রহমান। সামনে আমাদের অনেক কঠিন চ্যালেঞ্জ আছে, আমাদের মধ্যে বিভিন্ন রকম মত পার্থক্য আছে। আমাদের বিভিন্ন মত পার্থক্যগুলো নিয়ে যাতে আমরা আলোচনা করতে পারি, আলাপ করতে পারি। আমাদেরকে যে কোনো মূল্যে ডেমোক্রেটিক প্রসেসটা চালু রাখতে হবে। আমাদের সমস্যা ছিল, আমাদের সমস্যা আছে। অবশ্যই আমরা 5ই আগস্টের আগে ফিরে যেতে চাই না। আমি আমার অবস্থান থেকে যদি চিন্তা করি, আমার এক পাশে 1981 সালের একটি জানাজা, একই সাথে আমার এক পাশে 2025 সালের 31 ডিসেম্বরের একটি জানাজা, আর আমার আরেক পাশে 2024 সালের 5ই আগস্টের একটি ঘটনা। কাজে আমার মনে হয় এটি শুধু বোধহয় আমার একার জন্য নয়, যারা আমার দলের নেতা কর্মী সদস্য এবং সামগ্রিকভাবে পুরো দেশের মানুষের সামনে বোধহয় এই দুটি উদাহরণ বোধহয় সবচাইতে বাদ বিবেচনা করার জন্য সবচাইতে ভালো উদাহরণ। 5ই আগস্টে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই আমাদের। দেশের মানুষের ভাগ্য উন্নয়নে তার দলের নানা পরিকল্পনাও তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান। নতুন প্রজন্ম একটি গাইডেন্স চাইছে, নতুন প্রজন্ম একটি আশা দেখতে চাইছে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
দু একদিনের মধ্যে জামায়াত ইসলামী সহ সমমনার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা চূড়ান্ত হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিরাপত্তাহীনতার কারণে এই সমঝোতা করতে হয়েছে বলে ইউরোপীয় নির্বাচন পর্যবেক্ষক টিমকে জানিয়েছে এনসিপি। নূর হোসেনের রিপোর্ট। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সহায়তায় ঢাকায় অবস্থান করছে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে এনসিপির সঙ্গে বৈঠক করেছে তারা। শনিবার রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের এনসিপির আহ্বায়ক জানান, সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেয়িং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। ইউরোপীয় প্রতিনিধি দলকে জামায়াত ইসলামের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কারণ জানানো হয়েছে বলে জানান এনসিপির নেতারা। জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। নির্বাচনের প্রস্তুতিতে বিএনপি জোটের থেকে জামায়াত ইসলামী, এনসিপি ও সমমনা দলগুলো এগিয়ে রয়েছে বলেও দাবি করেন নাহিদ। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। আপিলের প্রথম দিনের ৭০ জনের বেশিরভাগই ফিরে পেলেন বৈধতা। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জামায়াত, বিএনপি, জাতীয় পার্টি সহ ৫২ জনের মনোনয়ন ফিরিয়ে দিয়েছে কমিশন। এদিন সীমানা জটিলতায় প্রজ্ঞাপন দিয়ে পাবনা ১ ও ২ এর নির্বাচন স্থগিত করেছে কমিশন। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৬৪৫টি আবেদনের নিষ্পত্তির প্রথম দিন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের আপিল কমিশন অবৈধ ও বৈধ হওয়া মনোনয়নের বিরুদ্ধে আবেদনের শুনানি করেন। জামায়াতের শীর্ষ নেতা এএইচএম হামিদুর রহমান আজাদ প্রার্থিতা ফিরে পান আপিলে। একইভাবে 1% সমর্থনের বিষয়ে প্রমাণ দিয়ে স্বতন্ত্র আলোচিত প্রার্থী ডাক্তার তাসনিম জারাও বৈধতা পান। আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো। আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা, আমরা সেটা নিয়ে আবেদন করব। জনাব এইচএম হামিদুর রহমান আজাদ সাহেবের কন্টেম্পটা তো একটা হচ্ছে সেপারেট একটা ইস্যুস, দিস ইজ নট এ ডেজিগনেটেড ক্রাইম, এবং এই গ্রাউন্ডেই আজকে আমাদের আপিলটা মঞ্জুর করা হয়েছে। জাতীয় পার্টির 12টির মধ্যে 10টির মনোনয়নের বৈধতা পায় এদিন। এছাড়া খেলাফত মজলিস, ইসলামী আন্দোলনের উল্লেখযোগ্য অংশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান। আমরা মনে করি শত বাধার মধ্যেও নির্বাচন কমিশন চেষ্টা করছেন এবং আমরা আশা করব নির্বাচন কমিশনের মবকে দমন করবেন। মবকে দমন না করলে নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখি না। আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের আজকে আমরা 5টি আপিল মঞ্জুর হয়েছে, একটি আপিল নামঞ্জুর হয়েছে। আমরা 8 দলে ছিলাম, বর্তমানে সেটা 11 দলে রূপান্তর হয়েছে। কমিশনে তারা আলোচনা করে দ্রুততম সময়ের মধ্যে 11 দলের 300 আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা দ্রুততম সময়ের মধ্যে ঘোষণা করতে পারবো বলে আশা রাখছি। গোপালগঞ্জ সহ বেশ কয়েকটি আসনে আওয়ামী লীগের স্বতন্ত্ররাও এদিন বৈধতা পান নির্বাচনের। তবে ফেরারি হওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 1-এর একজনের প্রার্থিতা বাতিল হয়। আপিল বিভাগের নির্দেশনা অনুসারে পাবনা 1 ও 2 এর নির্বাচন স্থগিত করে কমিশন। এ নিয়ে আপিলের সুযোগ থাকলেও কমিশন সেদিকে যায়নি। এখানে একটু তথ্যগত অসম্পূর্ণতা ছিল, সেজন্য আপনারা যে চিঠিটা পেয়েছেন সেটাই আর কি বহাল। আপাতত এরপরে কার্যক্রমকে স্থগিত রাখা হয়েছে পাবনা 1 আর 2 এর পরে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।